টাকা আর ক্ষমতা কি একটা পঙ্গু মেয়েকে তার নিজের বাবার তৈরি নরক থেকে বাঁচাতে পারে? এক রাতের এক মারাত্মক দুর্ঘটনা বদলে দিয়েছিল অপরাজিতার পুরো জীবন। কিন্তু তার চেয়েও বড় রহস্য লুকিয়েছিল তার কোটিপতি বাবার অতীত আর ডক্টরদের করা এক ভয়ঙ্কর ভুলের আড়ালে। যখন সব বড় বড় চিকিৎসা ব্যর্থ হল, তখন মহানদীর এক নির্জন কুয়াশায় ঘেরা বাংলোয় শুরু হলো এক অদ্ভুত লড়াই, যেখানে কোনো ওষুধ ছিল না, ছিল কেবল কিছু না বলা সত্য আর শুকনো এক অর্কিডের পাপড়ি। শেষ পর্যন্ত কি অপরাজিতা তার নিজের পায়ে দাঁড়াতে পেরেছিল, নাকি তার চেনা আপন মানুষেরাই তাকে ঠেলে দিয়েছিল এক নতুন অন্ধকারের দিকে? জানতে হলে আজ আপনাকে দেখতেই হবে হৃদয়স্পর্শী এক জীবন যুদ্ধের গল্প। আপনারা কি কখনো এমন বাড়ি দেখেছেন যার চারপাশের বাগানে থোকা থোকা কমলা লেবু পেকে আছে, বারান্দায় কাঠির কারুকার্য করা আরামকেদারা পাতা, রান্নাঘর থেকে দার্জিলিং চায়ের সুগন্ধ ভেসে আসছে, তবুও ভেতরের পরিবেশটায় এমন এক নিস্তব্ধতা বিরাজ করছে যেন কেউ বহু বছর ধরে সেখানে জোরে শ্বাস নিতেও ভুলে গেছে? ২০২৬ সালের জানুয়ারির সেই কনকনে ঠান্ডা সকাল কার্শিয়াংয়ের পাহাড়ে ধীরে ধীরে নেমে আসছিল। পাইন আর ফার গাছের ওপর সাগা কুয়াশা এমনভাবে বিছিয়েছিল যেন কোনো স্নেহময়ী মা তার সন্তানদের শীত থেকে বাঁচানোর জন্য পুরনো চাদর মেলে দিয়েছে। হিলকার্ট রোডের কাছে তৈরি সেন পরিবারের বড় বাংলোতে সবকিছু ছিল: উঁচু পাথুরে দেওয়াল, চকচকে সেগুন কাঠের মেঝে, পরিচারকদের ব্যস্ততা, পুরনো পারিবারিক ঐতিহ্য আর আভিজাত্যের সেই চাদর যাকে মানুষ পরম সুখ ভেবে ভুল করে। কিন্তু সেই সকালে সেই বাড়ির সবচেয়ে বড় অভাব ছিল প্রাণের স্পন্দন। জানলার পাশে হুইলচেয়ারে বসা অপরাজিতা সেন স্তব্ধ হয়ে বাইরে তাকিয়েছিল। একসময় এই মেয়েটি এই পাহাড়ি উপত্যকায় ঘুঙুর বেঁধে নেচে বেড়াত। বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজে খিলখিল করে হাসত আর বলত যে একদিন সে তার মায়ের পুরনো অর্কিড বাগানটিকে গ্রামের গরিব মেয়েদের নাচের স্কুল বানিয়ে দেবে। কিন্তু এখন তার চোখে কোনো সুর ছিল না, ছিল শুধু এক সীমাহীন শূন্যতা। তার পা দুটো যেন তার অস্তিত্বের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, আর মনও ধীরে ধীরে সব রকম প্রত্যাশা থেকে এক দীর্ঘ দূরত্ব তৈরি করে নিয়েছিল। ঘরের বাইরে সরলাদি চুপচাপ গরম স্যুপের বাটি রেখে গেল। ভেতরে আসার সাহস ইদানিং কারও হতো না। বাবা বিশ্বনাথ সেন নিজের লাইব্রেরি ঘরে বসে খবরের কাগজ খুলে রেখেছিলেন, কিন্তু পড়ছিলেন না কিছুই। বাড়িটা জেগে উঠেছিল ঠিকই, কিন্তু জীবন যেন তখনও এক গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এবং হয়তো সেই সকালেই কুয়াশার ওপার থেকে নিয়তি এক ছোট্ট আশার আলো নিয়ে অপরাজিতার দিকে এগিয়ে আসছিল। অপরাজিতার চোখ দুটো সেই সকালে জানালার ওপারে পাহাড়ের ঢালে আটকে ছিল, কিন্তু মন ছিল অন্য এক অতীতে। কিছুদিন এমন হয় যা ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেলেও মানুষের স্মৃতিতে চেনা গলার আওয়াজে আর বুকের ভেতরের কান্নায় চিরদিনের জন্য খোদাই হয়ে থাকে। ২০২৪ সালের অক্টোবরের শেষ সপ্তাহ ছিল সেটা। কার্শিয়াংয়ে অনবরত বৃষ্টি পড়ছিল এবং পাহাড়ের রাস্তাগুলো সেদিন এমন মনে হচ্ছিল যেন মেঘেরা পৃথিবীকে গ্রাস করতে নেমে এসেছে। সেই সন্ধ্যায় অপরাজিতা রোহিণী রোডের দিক থেকে একটা জরুরি বৈঠক শেষ করে ফিরছিল। বৈঠকটা নিজের কোনো স্বার্থের ছিল না। সে তার প্রয়াত মায়ের সাধের বাগানটিতে পাহাড়ি শ্রমিকদের ঘরের বাচ্চাদের জন্য একটা ঐতিহ্যবাহী নৃত্য শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে চাইছিল। তার মা বলত যে শিল্প শুধু মঞ্চে হাততালি পায় তা অহংকার, কিন্তু যা কারো শুকনো মুখে হাসি ফোটায় তা ঈশ্বরমুখী সাধনা। অপরাজিতা মায়ের এই বিশ্বাসটি ছোটবেলা থেকেই নিজের মনের মণিকোঠায় আগলে রেখেছিল। কিন্তু সেদিনই সে জানতে পেরেছিল যে বিশ্বনাথ সেন সেই বাগানের একটা বড় অংশ এক বড় হোটেল চেনের কাছে বিক্রি করতে চলেছেন। শহরের কিছু ব্যবসায়ী সেখানে বহুতল রিসর্ট বানাতে চেয়েছিল। কাচের আধুনিক দেয়াল, কৃত্রিম সুইমিং পুল, বিলাসবহুল গাড়ি আর সেই সব মানুষের জন্য প্রমোদ উদ্যান যারা পাহাড়ে কেবল আমোদ প্রমোদ কিনতে আসত। অপরাজিতার মনে হল যেন কেউ তার মায়ের পবিত্র স্মৃতির ওপর টাকার অঙ্ক বসাচ্ছে। গাড়িতে বসেই সে বাবাকে ফোন করল। বাবা, তুমি মায়ের ওই বাগানটা বিক্রি করতে পারো না? তার গলা কাঁপছিল, কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না। ওই জায়গাটা আমাদের সওদা করার জমি নয়, ওখানে মায়ের শেষ ইচ্ছা জড়িয়ে আছে। অন্যদিকে বিশ্বনাথবাবু কলকাতার এক নামী হোটেলের বন্ধ ঘরে বসেছিলেন। টেবিলে কোটি টাকার চুক্তিপত্র রাখা ছিল। উকিলেরা কলম খুলে সইয়ের অপেক্ষা করছিল,
আর সামনে বসা ব্যবসায়ীরা হাসি মুখে প্রতি বর্গফুটের হিসেব কষছিল। ফোনের স্ক্রিনে অপরাজিতার নাম ভেসে উঠল। বিশ্বনাথ এক মুহূর্ত সেদিকে তাকালেন। হয়তো তার মনে হল যে ফোনটা ধরবেন, তারপর তিনি ফোনটা উল্টে টেবিলের উপর রেখে দিলেন। ভাবলেন বাড়ি গিয়ে বুঝিয়ে বলবেন। বাবারা প্রায়ই এই ভুলটাই করে বসেন যে সব কথা পরে বুঝিয়ে বলার মতো সময় জীবন সব সময় দেয় না। গাড়ি পাহাড়ের বিপজ্জনক বাঁকগুলো দিয়ে নিচে নামছিল। হরিপদ খুব সাবধানে স্টিয়ারিং ধরেছিল। সে বহু বছর ধরে সেন পরিবারের বিশ্বস্ত চালক, তাই অপরাজিতার ভেতরের ঝড় সে না দেখেই অনুভব করতে পারছিল। সে মৃদু স্বরে বলল, দিদিমণি, বৃষ্টি খুব বাড়ছে, পাহাড়ের মাথায় গাড়িটা একটু দাঁড় করাবো? অপরাজিতা বাইরে তাকাল। পাহাড়ি ঝোড়ার জল কর্দমাক্ত হয়ে রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। দূরের পাইন বনের আড়াল থেকে কুয়াশা এত নিচে নেমে এসেছিল যে সামনের রাস্তা প্রায় অদৃশ্য। সে নিচু গলায় বলল, না হরিপদাদা, বাড়ি চলো। আজ আমাকে বাবার কাছ থেকে এর জবাব নিতেই হবে। সে আবার ফোন করল। কোনো উত্তর এলো না। সে তৃতীয়বার ফোন করল। তবুও নীরবতা। এবার তার ভেতরের অভিমান এক অদ্ভুত আশঙ্কায় রূপ নিতে লাগল। যে বাবা একসময় তার সামান্য কান্নায় ছুটে আসতেন, সেই বাবাই আজ এক ব্যাকসার টেবিলে বসে তার কণ্ঠস্বর থেকে দূরে চলে গেছেন। তখনই একটা অন্ধ বাঁকের মুখে হঠাৎ ধস নামল। ওপরের খরা ঢাল থেকে ভেজা মাটি আর বড় বড় বোল্ডার রাস্তায় আছড়ে পড়ল। হরিপদা সঙ্গে সঙ্গে ব্রেক চাপল। গাড়ি কেঁপে উঠল। চাকাগুলো ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারাল। আর ঠিক সেই মুহূর্তেই উল্টো দিক থেকে আসা একটি লরির তীব্র হেডলাইট পুরো সামনের কাজ ধোঁয়াটে সাদা করে দিল। হরিপদা গাড়ি সামলানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পিছল মাটি আর খাড়া খাদের মুখে এক পলকে সব শেষ হয়ে গেল। একটা তীব্র ধাতব শব্দ আর প্রচণ্ড ঝাঁকুনি। তারপর চারপাশের সব কোলাহল যেন বহুদূরে মিলিয়ে গেল। অপরাজিতার পরে যা মনে ছিল তা দুর্ঘটনাটি নয়, ছিল শুধু কিছু টুকরো ভাঙা অনুভূতি। কাঁচের গায়ে আছড়ে পড়া বৃষ্টির শব্দ, হরিপদার আর্তনাদ, পাহাড়ের গায়ে দূর থেকে ভেসে আসা কোনো প্রার্থনার সুর, আর সিটের পাশে পড়ে থাকা মোবাইল, যার স্ক্রিনে তখনও বাবা লেখা নামটি নিষ্প্রভ আলোয় জ্বলছিল। বিশ্বনাথ যখন হাসপাতালে পৌঁছলেন তখন রাত পার হয়ে ভোরের আলো ফুটছে। হরিপদ আঘাত পেয়েছিল ঠিকই, কিন্তু তা প্রাণঘাতী ছিল না। আসল সর্বনাশটা ঘটে গিয়েছিল অপরাজিতার জীবনে। চিকিৎসকেরা গম্ভীর মুখে জানালেন যে মেরুদণ্ডের নিচের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। 2 পায়ে স্নায়ুর সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আগামী দিনগুলো অত্যন্ত অনিশ্চিত এবং এই মুহূর্তে কোনো নিশ্চিত আশা দেওয়া অসম্ভব। বিশ্বনাথ কাঁচের ওপার থেকে মেয়েকে দেখলেন। তার মুখটা শান্ত ছিল, যেন সে কোনো ক্লান্তিকর যাত্রা শেষে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই ঘুম পুরো বাড়ির শান্তি চিরতরে কেড়ে নিয়েছিল। পরিচারক তার ব্যাগপত্রের সাথে ফোনটাও এনে টেবিলের ওপর রাখল। স্ক্রিনে শেষ কলটি জ্বলজ্বল করছিল, বাবা। ওই একটা শব্দ বিশ্বনাথের বুকের ভেতর এমন এক অপরাধবোধের জন্ম দিল যেখানে পৃথিবীর কোনো প্রাচুর্য প্রলেপ দিতে পারে না। সেই অভিশপ্ত রাতের পর থেকে তিনি দেশের কত বড় বড় নিউরোলজিস্ট বদলালেন, কত নামী ট্রমা সেন্টারে ঘুরলেন, জলের মতো টাকা ওড়ালেন, কিন্তু নিজের মনের গভীরে প্রতিনিয়ত বাজতে থাকা একটা চাবুকের আঘাত থেকে কখনো মুক্তি পেলেন না। যদি সেই মুহূর্তে আমি ফোনটা তুলে নিতাম, তবে কি আজ আমার মেয়ের এই পরিণতি হতো? সেই দুর্ঘটনার পর সেন পরিবারের বিশাল বাংলোটি ধীরে ধীরে এক জীবন্ত কবরখানায় পরিণত হল। আগে যেখানে সকালে বারান্দা থেকে ঘুঙুরের আওয়াজ আর অপরাজিতার মিষ্টি গান ভেসে আসত, এখন সেখানে কেবল ওষুধের গন্ধ, হুইলচেয়ারের চাকার ঘর্ষণ আর ভারী নিঃশ্বাসের শব্দ রাজত্ব করত। বিশ্বনাথবাবু নিজের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করছিলেন,
মুম্বাই থেকে বিশেষজ্ঞ আনা হলো, দিল্লির বড় ডাক্তারদের ফাইল পাঠানো হলো, বিদেশের চিকিৎসকদের সাথে নিয়মিত ভিডিও কনফারেন্স চলল। প্রত্যেকেই খুব মেপে কথা বলত, এক বিন্দু আশা দিয়ে এক সমুদ্র অপেক্ষার কথা বলত। উন্নতির সময় সাপেক্ষ, ধৈর্য ধরতে হবে। এই সময় শব্দটা শুনতে যত সহজ, অপরাজিতার জন্য প্রতিটি মুহূর্ত ছিল এক একটি যুগের মতো দীর্ঘ। ডাক্তাররা যখন তার পায়ে সুই ফুটিয়ে প্রতিক্রিয়া দেখত, সে নির্বাক হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো সবাই তার অসার শরীরটাকে নিয়ে কাটাছেড়া করছে, কিন্তু কেউ তার ভেতরের ভেঙে যাওয়া মনটাকে ছুঁয়ে দেখছে না। বিশ্বনাথ দিনরাত চিকিৎসার পেছনে ছুটছিলেন, কিন্তু তার প্রতিটি পদক্ষেপের পেছনে ভালোবাসার চেয়েও বেশি ছিল নিজের পাপ বোধ থেকে পালানোর এক তীব্র চেষ্টা। শুরুর দিকে সৈকত আসত, কখনো দামি তোড়া নিয়ে, কখনো বিদেশি চকোলেট, কখনো বা মুখে এক কৃত্রিম সান্ত্বনার হাসি নিয়ে। সে বিছানার পাশে বসে হাত ধরে বলত, অপরাজিতা, তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। অপরাজিতাও তাকে দেখে নিজের ভেতরে নিভে যাওয়া আলোটুকু জ্বালিয়ে রাখার চেষ্টা করত। মাত্র কয়েক মাস আগেও তারা দুজনে একসাথে বসে কত স্বপ্নের জাল বুনেছিল। বিয়ের পর কোন শহরে থাকবে, মায়ের বাগানে কেমন ঘর উঠবে, সবই তো ঠিক ছিল। এখন সেই সব সোনালি দিন অন্য কোনো জন্মের রূপ কথা মনে হতো। তারপর ধীরে ধীরে সৈকতের আশার ব্যবধান বাড়তে লাগল। প্রথমে সে বলল অফিসের কাজ খুব বেশি, তারপর বলল ব্যবসার কাজে বাইরে যেতে হচ্ছে, তারপর বলল ফোনেই খোঁজ নিয়ে নেবে। আর একসময় সেই ফোনও কেবল কিছু শুকনো টেক্সট মেসেজে এসে ঠেকল। অপরাজিতা কারো কাছে কোনো অনুযোগ করল না, কিন্তু সে প্রতি সন্ধ্যায় সদর দরজার দিকে চেয়ে থাকা বন্ধ করে দিল। এক রবিবারের দুপুরে সৈকত তার মায়ের সাথে এলো। অপরাজিতা তখন নিজের ঘরেই ছিল। ঘরের দরজাটা সামান্য খোলা ছিল। বসার ঘরের কণ্ঠস্বর নিচু হলেও শব্দগুলো তীরের মতো সোজা এসে বিঁধছিল তার কানে। সৈকতের মা বলছিলেন, আমরা অপরাজিতাকে স্নেহ করি, কিন্তু বিয়ে তো শুধু আবেগের বিষয় নয়, আমাদের সমাজের একটা মান মর্যাদা আছে, আত্মীয় স্বজন আছে। এমন অবস্থায় এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া বোকামি হবে। বিশ্বনাথবাবুর গলা ধরে এলো, আপনারা পরিষ্কার করে বলুন কি চান। কিছুক্ষণ থমথমে নীরবতার পর উত্তর এলো, যতক্ষণ না মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাভাবিক হচ্ছে, বিয়ের কথা স্থগিত রাখাই মঙ্গল। এই বাক্যটি অত্যন্ত ভদ্র আড়ালে ঢাকা ছিল, কিন্তু তাতে কোনো সহমর্মিতা ছিল না। অপরাজিতা বিছানায় শুয়ে চোখ দুটো বুজে নিল। তার মনে হল তার পা দুটো কেড়ে নেওয়ার পর সমাজ এবার তার ভবিষ্যৎটাকেও একপাশে সরিয়ে দিল। কিছুক্ষণ পর সৈকত ঘরে এলো। সে পাশের চেয়ারটায় বসল বটে, কিন্তু তার চোখ অপরাজিতার চোখের দিকে তাকাতে পারছিল না। পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, সে আমতা আমতা করে বলল, সব ঠিক হলে আমরা আবার। অপরাজিতা তাকে মাঝপথেই থামিয়ে দিল। তার গলা নিচু ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সৈকত, এই পঙ্গুত্ব আমাকে বদলায়নি, কিন্তু তোমার ভেতরের আসল মানুষটাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সৈকত আর কোনো কথা খুঁজে পেল না। তার সেই মাথা নিচু করা নীরবতার মধ্যেই বিদায়ের সুর লুকিয়েছিল। সে চলে গেল। আর তারপর ঘরে যে একাকিত্ব নেমে এলো, তা কোনো নামী কোম্পানির ওষুধ দিয়ে উপশম করা সম্ভব ছিল না। অপরাজিতা প্রথমবার জীবনের এক নির্মম সত্য উপলব্ধি করল যে কিছু মানুষ আমাদের আত্মার জন্য ভালোবাসে না, ভালোবাসে আমাদের বাহ্যিক পূর্ণতার অহংকারটুকু ছুঁয়ে থাকার জন্য। রাতে সরলাদি যখন গরম স্যুপ নিয়ে এলো, সে বাটিটা টেবিলের ওপর রাখল এবং কিছু না বলে অপরাজিতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। অনেকক্ষণ পর অপরাজিতা ভাঙা গলায় জিজ্ঞেস করল, সরলাদি, এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ নেই যে একটা ভেঙে যাওয়া মানুষকেও সমান ভালোবাসায় আগলে রাখতে পারে? সরলাদির চোখ ভিজে উঠল। সে নিজুস্বরে বলল, দিদিমণি, মহানদীর পাহাড়ি গাঁয়ে আনন্দমোহন নামের এক বৃদ্ধ সাধু থাকেন। লোকে তাকে পাগল বলে, কেউ বলে কবিরাজ, কিন্তু তিনি ওষুধের আগে মানুষের মনের কথা শোনেন, তারপর পাহাড়ের শিকড় বাকড় দেন। তোমার মা তাকে খুব মানত। দরজার বাইরে দাঁড়িয়ে বিশ্বনাথবাবু কথাগুলো শুনে ফেললেন। তার মুখ গম্ভীর হয়ে উঠল। আমার মেয়ের ওপর কোনো গ্রামীণ হাতুড়ের পরীক্ষা আমি বরদাস্ত করব না, তিনি দৃঢ় কণ্ঠে বললেন।
অপরাজিতা বাবার দিকে তাকালো, কিন্তু কোনো প্রতিবাদ করল না। তবে বড় বড় ডাক্তার আর স্বার্থপর সম্পর্কের এই ভিড়ে প্রথমবার কেউ প্রেসক্রিপশনের আগে সোনার কথা বলেছিল, আর তার অবচেতন মনের গভীরে যেন নিভে যাওয়া ছাইয়ের নিচে এক ছোট্ট স্ফুলিঙ্গ চট করে জেগে উঠল। সেই রাতে অপরাজিতা অনেকক্ষণ চোখের পাতা এক করতে পারল না। সরলাদি সেই বৃদ্ধ আনন্দমোহনের নামটা এত গভীর বিশ্বাসে উচ্চারণ করেছিল যে নামটা তার মনের অবরুদ্ধ দুয়ারে এক মৃদু টোকা দিয়ে যাচ্ছিল। অপরাজিতার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কারণ এতগুলো মাস ধরে সবাই শুধু তার অচল পা দুটোকেই দেখেছে, তার ভেতরের মরে যাওয়া আত্মাকে কেউ ভালো করে ছুঁয়ে দেখেনি। পরদিন দুপুরে বাংলোর বাইরে হালকা ঝিরিঝিরে বৃষ্টি পড়ছিল। লোহার গেটের পাশে পুরনো দেবদারু গাছের নিচে এক শীর্ণকায় বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন। কাঁধে একটা মলিন সুতির চাদর, পায়ে সাধারণ চটি, আর হাতে খবরের কাগজে জড়ানো কোনো এক ছোট বস্তু। সরলাদি সকালের দিকে নিচের উপত্যকায় যাওয়া এক চেনা পাহাড়ি লোকের হাত দিয়ে খবর পাঠিয়েছিল যে দিদিমণি একদম ভেঙে পড়েছে। হয়তো মায়ের পুরনো টান আর এই কান্নার খবরটাই আনন্দমোহনকেই বিশাল প্রাসাদের দোরগড়ায় টেনে এনেছিল। দারোয়ান তাকে আপাদমস্তক দেখে সন্দেহের সুরে জিজ্ঞাসা করল, কাকে চান? এখানে বাইরের লোকের প্রবেশ নিষেধ। বৃদ্ধ শান্ত মুখে হাতজোড় করে বললেন, বিশ্বনাথবাবুর সাথে একটু দেখা হতো, আমি মহানদী থেকে এসেছি। কোনো জড়িবুটি বা ওষুধ বিক্রি করতে এসেছেন নাকি? দারোয়ান বাঁকা চোখে তাকাল। এখানে প্রতিদিন কত বড় বড় ডাক্তার এসে ফিরে যায়। আনন্দমোহন মৃদু হেসে উত্তর দিলেন, না বাবা, আমি কোনো ওষুধ বিক্রি করতে আসিনি, আমি একটা গচ্ছিত রাখা ঋণ শোধ করতে এসেছি। খবর ভেতরে পৌঁছাতেই বিশ্বনাথবাবু নিজেই হনহন করে বাইরে চলে এলেন। তার মুখে আগের মতোই আভিজাত্যের কঠোরতা ছিল, যেন তিনি কোনো মানুষের জন্য অপেক্ষা করছিলেন না, বরং কোনো উৎপাতকে তাড়াতে প্রস্তুত ছিলেন। তিনি গেটের ওপার থেকেই রুক্ষস্বরে জিজ্ঞেস করলেন, আপনিই আনন্দমোহন? হ্যাঁ সাহেব। বৃদ্ধ মাথা সামান্য নোয়ালেন। বিশ্বনাথ কোনো ভূমিকা না করে বললেন, আমার মেয়ের ওপর কোনো কবিরাজি চিকিৎসা চলবে না, কলকাতার বড় চিকিৎসকেরা দেখছেন, আমাদের আপনার মতো মানুষের কোনো প্রয়োজন নেই। আনন্দমোহন কোনো তর্ক করলেন না, না তিনি ক্ষুণ্ণ হলেন। তিনি পরম যত্নে তার হাতের খবরের কাগজটা খুললেন। ভেতরে ছিল একজোড়া পুরনো রূপোর ঘুঙুর, খুব উজ্জ্বল নয়, কিন্তু তার ঘুঙুরের দানার মধ্যে এমন এক প্রাচীন আভা ছিল যেন তা বহু বছরের সুর আর সাধনাকে নিজের বুকে আগলে রেখেছে। বিশ্বনাথের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এই ঘুঙুর জোড়া তিনি চিনতেন। তার স্ত্রী মমতা দেবী প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীতে এই ঘুঙুর কেটেই নাচতেন। পরে সেই ঘুঙুর জোড়া মহানদীর এক পুরনো মন্দিরে সংস্কারের জন্য দেওয়া হয়েছিল। আনন্দমোহন ধীর স্বরে বললেন, মমতা দিদিমণি এটা আমার কাছে রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কখনো অপরাজিতা মা নিজের ভেতরের সুরের ছন্দ হারিয়ে ফেলে, তবে এটা তাকে ফিরিয়ে দিও। বারান্দার জানালার আড়ালে বসা অপরাজিতা মায়ের প্রিয় ঘুঙুরের কথা শুনতেই তার বুকটা কেঁপে উঠল। এই বাড়িতে মমতা দেবীর নাম এখন এক প্রকার নিষিদ্ধ ছিল। হয়তো এই কারণে যে ওই নামের সাথে স্মৃতি জড়িয়েছিল, আর স্মৃতির সাথে সেই অপরাধ বোধ যা থেকে বিশ্বনাথ সবসময় পালিয়ে বেড়াতে চাইতেন। বিশ্বনাথ তার মুখে আবার সেই কৃত্রিম কঠোরতা ফিরিয়ে আনলেন। আপনাদের মতো মানুষরা একটি শোকার্ত পরিবারের দুর্বলতা খুব ভালো করে বোঝে, তিনি তপ্ত গলায় বললেন। পুরনো আবেগ, মৃত মানুষের স্মৃতি, আর তারপর বিশ্বাসের নামে প্রতারণা। আনন্দমোহনের চোখে এক মুহূর্তের জন্য বেদনার ছায়া ফুটল, কিন্তু তার কণ্ঠস্বর অকম্পিত রইল। সাহেব, আমি আপনার মেয়েকে স্পর্শ করতে আসিনি। না আমি কোনো অলৌকিক ভেলকি দেখাই, না আমি আষাঢ়ের ব্যবসা করি। আমি তো শুধু ওই গচ্ছিত স্মৃতিটুকু ফিরিয়ে দিতে এসেছিলাম। কখনো কখনো মানুষের ভেতরের গান যদি মরে যায়, তবে শরীর তার সাথে তাল মেলাতে অস্বীকার করে। বিশ্বনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার কাজ শেষ, আপনি এবার আসতে পারেন। আনন্দমোহন ঘুঙুর জোড়া আবার কাগজে জড়ালেন। তিনি ঘুরে দাঁড়ালেন এবং ধীর পায়ে বর্ষণমুখর পাহাড়ি রাস্তার দিকে হাঁটতে লাগলেন। কিছুদূর গিয়ে তিনি থামলেন। পেছনে না তাকিয়েই
এক গভীর সুরে বললেন, সাহেব, মেয়েকে যদি আবার ছন্দে ফেরাতে চান তবে আগে তার নীরবতার পাশে বসতে শিখুন। দূর থেকে টাকার পাহাড় দিয়ে নিজে ভয়কে আড়াল করা যায়, কিন্তু কারো মনের শূন্যতা পূরণ করা যায় না। তিনি কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন, কিন্তু তার শব্দগুলো সেই চত্বরেই প্রতিধ্বনিত হতে লাগল। বিশ্বনাথ গেটের কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কেউ তার ভেতরে লুকিয়ে থাকা আসল ক্ষতটা চিনে ফেলেছে। জানালার পেছনে হুইল চেয়ারে বসা অপরাজিতার চোখ দুটো তখন জলে ভেসে যাচ্ছিল। সেই বৃদ্ধ মানুষটি না কোনো প্রেসক্রিপশন দিয়েছিলেন, না কোনো বড় দাবি করেছিলেন, তবুও সেদিন প্রথমবার তার মনে হল যে মহানদীর মাটি, মায়ের রেখে যাওয়া ঘুঙুর আর ওই মানুষের শান্ত কণ্ঠস্বর হয়তো তার জীবনের হারিয়ে যাওয়া সুরটুকু পরম মমতায় নিজের কাছে আগলে রেখেছে। আনন্দমোহন চলে যাওয়ার পর বাড়িতে সবকিছু আগের মতোই দেখাতে লাগল, কিন্তু অপরাজিতার ভেতরে কোনো এক শান্ত জিনিস নড়ে উঠেছিল। বিশ্বনাথ নিজের ঘরে চলে গিয়েছিলেন, সরলাদি রান্নাঘরে ধীর হাতে কাজ করছিল, এবং বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কমতে কমতেও ছাদ থেকে জল টুপটুপ করে পড়ছিল। অপরাজিতা মা মমতা দেবীর পুরনো ছবি নিজের কাছে রেখে দিল। ছবিতে মা মহানদীর বাগানে দাঁড়িয়েছিল, চোখে তেমনটাই কোমলতা ছিল যা মানুষকে বকা দিয়েও সামলে নেয়। অপরাজিতা অনেকক্ষণ ধরে সেই ছবিটার দিকে তাকিয়ে রইল, যেন কোনো মেয়ে তার মায়ের কাছে মুখ না ফুটিয়ে জিজ্ঞেস করছিল, এখন আমি কি করব? রাতটা দীর্ঘ ছিল, ঘুম এলেও ভেঙে যেত। কখনো তার আনন্দমোহনের কণ্ঠস্বর মনে পড়ত, কখনো বাবার শক্ত মুখ, কখনো বা সেই ঘুঙুর জোড়া যা মা কোনো এক অজানা দিনের জন্য বাঁচিয়ে রেখেছিল। সকাল তখনও পুরোপুরি ফোটেনি যখন সে ঘণ্টা বাজাল। হরিপদ দরজায় এলো, তখন তার চোখে ঘুম আর চিন্তা দুটোই ছিল। দুর্ঘটনার পর থেকে সে অপরাজিতার সাথে কথা বলার সময় সবসময় একটু দমে যেত, যেন নিজের বেঁচে যাওয়ার বোঝা এখনও বয়ে বেড়াচ্ছিল। অপরাজিতা সরাসরি বলল, হরিপদদা, আমাকে মহানদী যেতে হবে। সে চমকে উঠল। দিদিমণি, সাহেবকে জানাবেন না? অপরাজিতা শান্ত স্বরে বলল, আজ আমার অনুমতি নয়, উত্তর চাই। হরিপদা কিছু মুহূর্ত তার দিকে তাকাল। হয়তো সে বুঝতে পারল যে এটা জেদ নয়, ভেতর থেকে আসা এক ডাক। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে দিদিমণি, কিন্তু আমি আপনাকে একা ছাড়ব না। সে চুপচাপ ওষুধের একটা ছোট ব্যাগ, একটা শাল আর জলের বোতল গাড়িতে রেখে দিল। তারপর সাবধানে হুইল চেয়ার বাইরে নিয়ে এলো। গাড়ি যখন বাংলো থেকে বেরোল তখন কার্শিয়াং এখনও আধো ঘুমে মগ্ন ছিল। কোথাও দুধওয়ালারা সাইকেলে দুধের ড্রাম বাঁধছিল, কোথাও ছোট ছোট দোকানে প্রথম চা ছাকা হচ্ছিল। শহর পেছনে ছুটে গেল এবং রাস্তা ধীরে ধীরে লাল মাটি, ভেজা পাতা আর পাইন গাছের মাঝখান দিয়ে নিচে নামতে লাগল। বুনো লতাগুলো উঁচু গাছে জড়িয়েছিল, অর্কিডের কাণ্ডগুলো বাতাসে হালকা দুলছিল। অপরাজিতা জানালার বাইরে তাকিয়ে রইল। বহু মাস পর সে ঘরের দেওয়ালের বাইরে এসেছিল। শরীর এখনও হুইলচেয়ারের উপর নির্ভর ছিল, কিন্তু মন প্রথমবার অনুভব করল যেন কেউ ঘরের বন্ধ জানালাটা খুলে দিয়েছে। একটা ছোট দোকানের কাছে হরিপদা গাড়িটা আস্তে করল। পিতলের পাত্রে চা ছাকা হচ্ছিল। সেই সুগন্ধ অপরাজিতাকে তার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল, যখন মা এই রাস্তাতেই বলত, চায়ের আসল সুবাস বৃষ্টির পরেই আসে রে বেটি, অপেক্ষা ছাড়া কোনো স্বাদই পূর্ণ হয় না। অপরাজিতা চোখ বন্ধ করল। সেই স্মৃতির মধ্যে কষ্টও ছিল, আবার এক অদ্ভুত আশ্রয়ও ছিল। প্রায় 1 ঘণ্টা পর গাড়ি একটা কাঁচা রাস্তায় ঘুরল। এখানে শহরের কোনো কোলাহল ছিল না, শুধু পাতা থেকে ঝরে পড়া জল, পাখিদের ডাক আর দূরে বাঁধা গরুদের ঘণ্টার মৃদু আওয়াজ। সামনে মাটির দেয়ালওয়ালা একটা ছোট বাড়ি ছিল। ছাদে পুরনো কাঠের টাইলস লাগানো ছিল, উঠোনে পাহাড়ি শাক শুকোনোর জন্য ছড়ানো ছিল, আর ভেতর থেকে গরম স্যুপের সুগন্ধ আসছিল। হরিপদ হুইলচেয়ারটি নামাল। চাকাগুলো উঠোনের ভেজা মাটি ছোঁয়া মাত্রই ভেতর থেকে একটা রোগাটে মেয়ে বাইরে এলো। বয়স বড়জোর 12 বছর হবে।
একটা পা একটু দুর্বল ছিল, কিন্তু মুখে এমন এক ঔজ্জ্বল্য ছিল যেন পৃথিবী তাকে এখনও ভয় দেখাতে শেখায়নি। আপনিই কি অপরাজিতা দিদিমণি? সে হেসে জিজ্ঞেস করল। অপরাজিতা হালকা অবাক হয়ে মাথা নাড়ল। আর তুমি? আমি গৌরী, মেয়েটি বলল। কেন আনন্দমোহন আজ্জার নাতনি। আজ্জা বলেছিল ঘুঙুরওয়ালা দিদিমণি একদিন নিশ্চয়ই আসবে। অপরাজিতা কিছু বলার আগেই দরজায় আনন্দমোহন দেখা দিল। সেই একই শান্ত চোখ, সেই পুরনো চাদর। সে উঠোনের দিকে হাত বাড়িয়ে ধীর স্বরে বলল, এলে রে বেটি। কিছু উত্তর রাস্তায় পাওয়া যায় না, সেগুলো বসে শুনতে হয়। আনন্দমোহন বারান্দায় পাতা পুরনো মাদুরের দিকে ইশারা করল। হরিপদ সাবধানে অপরাজিতার হুইলচেয়ারটা সেখানে এনে দাঁড় করিয়ে দিল, যেখান থেকে উঠোনের ভেজা মাটি, শুকোতে দেওয়া পাহাড়ি পাতা আর রান্নাঘরের গরম সুগন্ধ একসাথে অনুভব করা যাচ্ছিল। বাড়িটা ছোট ছিল, কিন্তু তাতে বন্ধ ঘরের মতো দমবন্ধ ভাব ছিল না। সবকিছু সাধারণ ছিল, তবুও এক অদ্ভুত আপনত্ব এনে দিত। আনন্দমোহন তার সামনে বসল। বেটি, সে মৃদু স্বরে বলল, আমি ডাক্তার নই। তোমার ডাক্তাররা যা বলছে তা জরুরি। শরীরের নিজস্ব একটা বোঝাপড়া থাকে। আমি শুধু এটুকুই জানি যে মন যখন খুব ভয় পেয়ে যায়, তখন শরীরের সাথে তার কথাবার্তা কমে যায়। আমাদের প্রথমে সেই কথাবার্তাই আবার শুরু করতে হবে। অপরাজিতা প্রথমবার এক দীর্ঘশ্বাস করল। সে এমন এক মানুষের সামনে বসেছিল যে তাকে কোনো অলৌকিক ঘটনার প্রতিশ্রুতি দিচ্ছিল না, বরং তাকে ধীরে ধীরে নিজের ভেতরেই ফিরে যেতে বলছিল। আনন্দমোহন গৌরীর কাছ থেকে তামার ঘটে গরম জল আনিয়ে নিল। তারপর একটা ছোট বাটিতে অল্প তেল নিল, যার মধ্যে সর্ষে, পাইনের পাতা আর কিছু বুনো ভেষজের সুবাস ছিল। হরিপদের দিকে তাকিয়ে বলল, যদি দিদিমণির বিন্দুমাত্র অসুবিধা হয় তবে সাথে সাথে জানাবে। তারপর অপরাজিতাকে জিজ্ঞেস করল, তুমি প্রস্তুত তো? তোমার অনুমতি ছাড়া কিছুই হবে না। এটা শুনে অপরাজিতার চোখ কিছু মুহূর্তের জন্য থমকে গেল। এতগুলো মাস ধরে তার শরীরের ওপর অনেক চিকিৎসা হয়েছিল, কিন্তু সে মন থেকে প্রস্তুত কিনা তা খুবই কমই জানতে চাওয়া হয়েছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল এবং নিজের আঙুলগুলো হুইলচেয়ারের হাতলের ওপর শক্ত করে চেপে ধরল। আনন্দমোহন তার পা দুটোকে জোরে চাপল না, শুধু হাতের তালুর হালকা ওমে সেগুলোকে ছুল, যেন কেউ ঘুমিয়ে থাকা কোনো স্মৃতিকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। আজ হাঁটা আমাদের লক্ষ্য নয়, সে বলল। আজ শুধু শুনতে হবে। শরীর খুব ধীরে কথা বলে। অপরাজিতার চোখ বন্ধ করে নিল। প্রথমে কিছুই অনুভব হল না। তারপর সে নিজের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেল। বাইরে পাতা থেকে জল ঝরছিল। রান্নাঘরে কাঠ পুড়তে পুড়তে চটচট শব্দ হচ্ছিল। গৌরী গুনগুন করে ধীর লয়ে একটি পাহাড়ি লোকগীতি গাইছিল। গানের শব্দগুলো অপরাজিতা বুঝত না, কিন্তু তার সুরে বাড়ির মতো এক অদ্ভুত শান্তি ছিল। কিছুক্ষণ পর গৌরী তার পাশে এসে বসল। সে নিজের দুর্বল পাটা না লুকিয়েই সামনে বাড়িয়ে দিল এবং হেসে বলল, আমার পা সোজা নয় দিদিমণি, কিন্তু আজ্জা বলে যে বাঁকা রাস্তাও বাড়ি পৌঁছে দেয়। অপরাজিতার চোখ খুলল। ওই শিশুটির মুখে কোনো লজ্জা ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক নির্মল আলো। অপরাজিতা প্রথমবার নিজের পা দুটোকে ঘৃণার চোখে দেখল না। ওগুলো তো ওই একই দুর্ঘটনার মধ্য দিয়েই গিয়েছিল। হয়তো ওরা শত্রু ছিল না, শুধু ভয় পেয়ে যাওয়ার সঙ্গী ছিল। কিছুক্ষণ বিশ্রামের পর যখন হাওয়া একটু ঠান্ডা হল, আনন্দমোহন বলল, কাছেই একটা ছোট দেবালয় আছে, সেখানে হেঁটে যেতে হবে না, শুধু যাওয়াই। কখনো কখনো জায়গা বদলালে মনের গাঁট আলগা হয়। হরিপদা হুইলচেয়ারটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলল। রাস্তায় ফুল আর পাহাড়ি মালা বিক্রি করা এক বৃদ্ধা বসেছিল, পেমা আজ্জি। কপালে মস্ত বড় টিপ, হাতে রডোডেন্ড্রনের মালা আর মুখে সেই ক্লান্তি যা অনেক কিছু হারিয়েও হাসতে জানে। সে অপরাজিতাকে দেখল এবং বলল, বেটি, লোকে জিজ্ঞেস করে কষ্ট কমল কিনা, কিন্তু আসল প্রশ্ন তো হল একাকিত্ব কমল কিনা।
অপরাজিতা চুপ করে রইল। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। তার মনে হলো সে শুধু পায়েই নয়, নিজের নীরবতা দিয়েও জখম হয়েছিল। সন্ধে নামতে লাগলে আনন্দমোহন বলল, যখন মন আর পরিস্থিতি সায় দেবে তখন আবার এসো। আর যদি আসতে নাও পারো, তবে রোজ নিজের পায়ের সাথে কথা বলো। ওদের দোষ দিও না, ওরাও তো সেদিন তোমার সাথে ভয় পেয়ে গিয়েছিল। সেদিন কোনো অলৌকিক কিছু ঘটল না। অপরাজিতা দাঁড়িয়ে উঠল না, সে পা বাড়াল না, কিন্তু তার ভেতরে এক ছোট্ট কঠিন জায়গা নরম হয়ে এলো। আর কখনো কখনো সুস্থ হয়ে ওঠার শুরুটা ঠিক এই রকমের চুপচাপ হয়ে থাকে। সন্ধে নামতে শুরু করেছিল যখন সেন বাংলোয় বিশ্বনাথ জানতে পারলেন যে অপরাজিতা নিজের ঘরে নেই। প্রথমে তিনি ভাবলেন হয়তো সরলাদি তাকে বারান্দা পর্যন্ত নিয়ে গিয়েছে। তারপর যখন হরিপদকেও দেখা গেল না এবং গাড়ির জায়গাটা ফাঁকা পাওয়া গেল, তখন তার ভেতরে সেই পুরনো ভয় আচমকা জেগে উঠল। ভয় যখন বাবার হৃদয়ে জন্ম নেয়, তখন তা প্রায়শই রাগের রূপ ধারণ করে। সে কোথায় গিয়েছে? বিশ্বনাথের কণ্ঠস্বর পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল। সরলাদি মাথা নিচু করে নিল, তার নীরবতাই উত্তর দিয়ে দিল। বিশ্বনাথ দাঁত কিরমির করে বললেন, মহানদী। সে ওই আনন্দমোহনের কাছেই গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি শহর পেরিয়ে মহানদীর দিকে ছুটে চলল। জানুয়ারির মরশুম ছিল, কিন্তু সেদিন পাহাড়ের ওপর আচমকাই মেঘ নেমে এসেছিল। বাতাসে ঠান্ডা ছিল, রাস্তায় আর্দ্রতা ছিল, আর বেশ কিছু বাঁকে কুয়াশা এতটাই ঘন হয়ে উঠছিল যে চালককে গাড়ির গতি কমাতে হচ্ছিল। বিশ্বনাথ জানালার বাইরে তাকিয়েছিলেন, কিন্তু তিনি দেখছিলেন অন্য কিছু। সেই রাত, সেই ফোন, সেই এক মুহূর্তের অবহেলা যা তার পুরো জীবনটাকে অনুশোচনায় বদলে দিয়েছিল। এবার তিনি আর দেরি করতে চাইছিলেন না। যখন তিনি আনন্দমোহনের বাড়িতে পৌঁছলেন, উঠোনে হালকা ভেজা ভাব ছিল। পাহাড়ি পাতাগুলো তাড়াহুড়ো করে ভেতরে গুটিয়ে নেওয়া হয়েছিল। গৌরী দরজার কাছে দাঁড়িয়েছিল। বিশ্বনাথ প্রায় কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, অপরাজিতা কোথায়? ভেতরে অপরাজিতা মাদুরের কাছে হুইল চেয়ারে বসেছিল। হরিপদ একপাশে দাঁড়িয়েছিল, কিছুটা দূরত্বে। বিশ্বনাথ মেয়েকে সুরক্ষিত দেখে এক মুহূর্তের জন্য মুখে স্বস্তির ভাব এলো, কিন্তু পরের মুহূর্তেই সেই স্বস্তি অভিযোগে বদলে গেল। তোমার ধারণা আছে তুমি কি করেছ? তোমার এই অবস্থায় কাউকে না জানিয়ে এখানে আসা? যদি রাস্তায় কিছু হয়েছে তো তবে? অপরাজিতা তার দিকে তাকাল। তার গলা নিচু ছিল, কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্থির। বাবা, রাস্তায় কিছুই হয়নি। প্রথমবার আমার মনে হল যে আমি শুধু একটা অসুস্থতা নই, আমি এখনও অপরাজিতা। বিশ্বনাথ আনন্দমোহনের দিকে ঘুরে বললেন, আপনি আমার মেয়েকে আসতে দিলেন? আনন্দমোহন মাথা নোয়ালেন। সাহেব, সে নিজের প্রশ্ন নিয়ে এসেছিল। প্রশ্নকে দরজায় আটকে রাখা যায় না। বিশ্বনাথের মুখ আরও শক্ত হয়ে গেল। আমার মেয়ে কোনো পরীক্ষা নিরীক্ষার বস্তু নয়। বাইরে থেকে হরিপদ তাড়াহুড়ো করে ফিরে এলো। সাহেব, নিচের বাঁকটায় একটা জিপ পিছলে গিয়ে আড়াআড়িভাবে আটকে গেছে। রাস্তা কাদার কারণে খুব পিছলে হয়ে আছে, এখন বেরোনো ঠিক হবে না। বিশ্বনাথ বাইরে দেখলেন, কুয়াশা ঘন হচ্ছিল। তার মন এখনও মেয়েকে তক্ষুনি বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু রাস্তা যেন বলছিল যে আজ পালিয়ে নয়, থমকে দাঁড়িয়ে কথা বলতে হবে। আনন্দমোহন ধীর স্বরে বললেন, রাতটা এখানে থেকে যান। সকালে আলো ফুটলে রাস্তাও পরিষ্কার দেখা যাবে। বিশ্বনাথ কোনো উত্তর দিলেন না, কিন্তু তিনি সেখানেই বসে পড়লেন। এটাই ছিল তার অনিচ্ছাকৃত সম্মতি। রাতের ঘরের ভেতরে মাটির ছোট প্রদীপ জ্বলে উঠল। দেয়ালে তার শিখার ছায়া কাঁপছিল। গৌরী রান্নাঘরে সরলাদির পাঠানো কৌটো থেকে আনা শুকনো খাবার আর গরম পাহাড়ি স্যুপ বেড়ে দিচ্ছিল। কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো মস্ত ভোজ ছিল না, কিন্তু সেই সরলতার মধ্যে এমন এক শান্তি ছিল যা বিশ্বনাথের বাংলো থেকে বহু মাস আগে হারিয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ নীরবতা বজায় রইল। তারপর বিশ্বনাথ প্রথমবার নিজের গলা নামালেন। অপরাজিতা, তিনি বললেন, সেই রাতে তোমার ফোন এসেছিল। অপরাজিতা তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি দেখেছিলাম, আমি ফোনটা তুলতে পারতাম, কিন্তু আমি কাগজের মধ্যে ডুবেছিলাম। ভাবলাম বাড়ি গিয়ে কথা বলে নেব। হাসপাতালে যখন তোমার ফোনটা দেখলাম, শেষ কলটি আমার নামেই ছিল।
সেই দিন থেকে আমি ওই একটা মুহূর্তেই আটকে আছি। তার চোখ জলে ভরে এলো। সেই মানুষই ছিলেন যাকে লোকে শক্ত, সফল আর কঠোর বলত, কিন্তু সেই রাতে তিনি ছিলেন কেবলই এক বাবা, যে নিজের মেয়ের কাছে দেরিতে হলেও সত্যি কথা বলছিল। অপরাজিতা খুব ধীর স্বরে বলল, বাবা, আমার আপনার টাকার চেয়ে আপনার সততার বেশি প্রয়োজন ছিল। আপনি আমাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু আপনি আমাকে নিজের ভয়ের মধ্যে বন্দী করে ফেললেন। বিশ্বনাথ মাথা নিচু করে নিলেন। বাইরে কুয়াশা ছিল, ভেতরে প্রদীপ জ্বলছিল। আনন্দমোহন চুপ ছিল, যেন সে জানত যে কিছু ক্ষত উপদেশ দিয়ে নয়, স্বীকার করে নেওয়ার মাধ্যমে উপশম হয়। সেই রাতে কোনো চিকিৎসা হল না, কোনো অলৌকিক ঘটনা ঘটল না, কিন্তু বাবা আর মেয়ের মাঝে জমে থাকা নীরবতায় প্রথম ফাটল ধরল। কখনো কখনো রাস্তা বন্ধ হওয়াও খুব দরকারি হয়, যাতে বাড়ি ফেরার আগে হৃদয় নিজের গভীরে ফিরে যেতে পারে। সকাল হল তো। মহানদীর ছোট বাড়িতে রাতের সেই অস্বস্তি অনেকটাই কমে গিয়েছিল। কুয়াশা এখনও গাছের ফাঁকে আটকে ছিল, কিন্তু ভেতরে কিছু একটা হালকা লাগছিল। বিশ্বনাথ বারান্দার কোণে বসে অপরাজিতাকে দেখছিলেন। গত রাতে যে কথাগুলো প্রকাশ পেয়েছিল সেগুলো তার মুখের কঠোরতাকে কিছুটা নরম করে দিয়েছিল। অপরাজিতাও ঠিক আগের মতোই হুইলচেয়ারে বসা ছিল। পা দুটো এখনও ভারী ছিল, কিন্তু মনে এক শান্ত জায়গা তৈরি হয়ে গিয়েছিল, যেন দীর্ঘ সময় পর কেউ ভেতরের জানালাটা একটুখানি খুলে দিয়েছে। আনন্দমোহন উঠোনে একটা পরিষ্কার কাপড় পাতল। কোনো বড় রকমের প্রস্তুতি নেওয়া হল না, কোনো দাবি করা হল না, কোনো উৎসাহী ঘোষণাও রইল না। সে শুধু এটুকুই বলল, আজ আমরা কোনো বড় কাজ করব না বেটি, শুধু এটুকু দেখব যে শরীর পৃথিবীর অস্তিত্বকে চিনতে পারছে কিনা। বিশ্বনাথ সাথে সাথে সামনের দিকে ঝুঁকে এলেন। ওর কষ্ট হলে? আনন্দমোহন শান্ত স্বরে বলল, তাহলে আমরা থেমে যাব। এটা কোনো পরীক্ষা নয়, শুনতে হবে। অপরাজিতা বাবার দিকে তাকাল। বাবা, আমি চেষ্টা করতে চাই। হরিপদ সাবধানে তার পা দুটো কাপড়ের ওপর রাখল। গৌরী ভেতর থেকে একটা শুকনো অর্কিডের পাপড়ি নিয়ে এলো। সে ওটা অপরাজিতার ডান পায়ের আঙুলের কাছে খুব আলতো করে রাখল। মেয়েটির চোখে উদ্দীপনা ছিল, কিন্তু সে চুপ করে রইল, যেন সেও বুঝতে পেরেছিল যে কিছু মুহূর্তকে কোলাহল থেকে বাঁচিয়ে রাখতে হয়। ওটা তুলতে হবে না, আনন্দমোহন বলল, শুধু ভেতর থেকে জানার চেষ্টা করো যে ওটা ওখানে আছে। কিছু মুহূর্ত পর্যন্ত কিছুই হল না। বাতাসও যেন থমকে গেল। অপরাজিতা চোখ বন্ধ করে নিল। সে নিজের পাকে কোনো আদেশ দিল না, শুধু ভেতর থেকে সেই হারিয়ে যাওয়া অংশটিকে খুব কোমলভাবে ডাকল। বহু মাস ধরে সে নিজের পায়ের ওপর রেগেছিল, কিন্তু আজ প্রথমবার সে তাদের সাথে লড়াই করছিল না। তারপর তার মুখে হালকা একটু পরিবর্তন দেখা গেল। থামুন, তার কণ্ঠস্বর ফিসফিসিনির মতো শোনাল। আমি কিছু অনুভব করলাম, অনেক দূর থেকে, যেন একটা ছোট্ট টোকা। বিশ্বনাথ হাঁটুর ওপর ভর দিয়ে তার পাশে চলে এলেন। সত্যি অপরাজিতা? তার চোখ জলে ভরে এলো। খুবই হালকা বাবা, কিন্তু শূন্য নয়। আনন্দমোহন সঙ্গে সঙ্গে বলল, এটা খুব ছোট একটা সংকেত। এটাকে অলৌকিক কিছু বানিয়ে তুলবেন না। এটাকে শুধু শরীরের প্রথম ধীর কণ্ঠস্বর হিসেবে ধরে নিন। বিশ্বনাথ মাথা নাড়লেন, কিন্তু তার চোখে বহু মাস পর আসার প্রথম রেখাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। গৌরী ঠোঁটে হাত চেপে ধরল, যেন নিজের আনন্দকে বাইরে উপচে পড়া থেকে আটকে রাখছিল। সেই উঠোনে কোনো জয়ধ্বনি হল না, কিন্তু যে নীরবতা বজায় ছিল তা কোনো প্রার্থনার চেয়ে কম ছিল না। এরই মাঝে রাস্তার খবর নিতে আসা দুই গ্রামবাসী এই কথাটি শুনে নিল। তারা হয়তো ইচ্ছে করে কিছু করেনি, কিন্তু গ্রামে খবর পায়ে হেঁটে নয়, বাতাসে ওড়ে। দুপুর নাগাদ আনন্দমোহনের বাড়ির বাইরে মানুষজন জড়ো হতে লাগল। প্রথমে কিছু মহিলা এলো, তারপর ক্ষেত থেকে ফেরা পুরুষরা, তারপর মোবাইল হাতে ২-৩ জন। কেউ দয়ার চোখে দেখছিল, কেউ সন্দেহের চোখে, কেউ বা কেবল তামাশা মনে করে। তখনই বিক্রম দাসও এসে পৌঁছল।
সে স্থানীয় খবর পরিবেশনকারী এক যুবক ছিল, তার মুখে এমন এক উদ্দীপনা ছিল যা প্রায়শই অন্যের কষ্টকে খবর ভেবে বসে। সে ফোন তুলল এবং ক্যামেরা চালু করতে লাগল। স্যার, মাত্র 2 মিনিট, সে বিশ্বনাথবাবুকে বলল। মানুষ জানতে চায় যে বড় বড় ডাক্তারদের দিয়ে যা হল না, তা এখানে কিভাবে হল। বিশ্বনাথের গলা শক্ত হয়ে গেল। ক্যামেরা বন্ধ করুন, এখনও কিছুই প্রমাণিত হয়নি, এটা আমার মেয়ের ব্যক্তিগত বিষয়। ভিড়ের মধ্যে কেউ একজন বলল, যদি চিকিৎসা সত্যি হয় তবে লুকানো কেন? অন্য একজন বলল, লাইসেন্স ছাড়া কেউ অসুস্থ মানুষকে ছুলে তা ঠিক নয়। আনন্দমোহন দরজায় এসে দাঁড়াল। এখানে কোনো চিকিৎসা বিক্রি হচ্ছে না, সে পরিষ্কার বলল। একটি মেয়ে নিজের ভয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তার কষ্টকে বাজার বানাবেন না। কিন্তু ভিড় শুনতে আসেনি, তারা দেখতে, পরখ করতে আর রায় শোনাতে এসেছিল। অপরাজিতার আঙুলগুলো হুইলচেয়ারের হাতলের ওপর শক্ত হয়ে গেল। বিশ্বনাথ প্রথমবার গভীরভাবে বুঝলেন যে মেয়েকে শুধু অসুস্থতা থেকে নয়, দুনিয়ার নগ্ন নজর থেকেও বাঁচাতে হবে। সকালে যে আশা ধীরলয়ে জন্মেছিল, এখন তাকে কোলাহল থেকে বাঁচানোই সবচেয়ে জরুরি ছিল। ভিড়ের আওয়াজ ধীরে ধীরে আরও ঘন হতে লাগল। কেউ আনন্দমোহনের ওপর প্রশ্ন তুলছিল, কেউ অপরাজিতাকে দেখার জন্য ঘাড় উঁচিয়ে ধরছিল, এবং কিছু মানুষ মোবাইল এমনভাবে ধরে রেখেছিল যেন কোনো মানুষের কষ্ট নয়, কোনো মেলা রেকর্ড করছিল। অপরাজিতা মাথা নিচু করে নিল। সকালে যে হালকা অনুভূতিটি তার ভেতরে আশা জাগিয়েছিল, সেন্টেন্স সেটাই এখন বাইরের লোকেদের কৌতূহলের সামগ্রী হয়ে উঠেছিল। বিশ্বনাথ তখনই সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি এগিয়ে গেলেন এবং অপরাজিতার সামনে দাঁড়িয়ে পড়লেন, যেন নিজের দেহ দিয়েই তাকে ঢেকে নিতে চাইছিলেন। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, তিনি নিচু অথচ দৃঢ় স্বরে বললেন। অপরাজিতা তার দিকে তাকাল। তার মধ্যে কোনো বিরোধ ছিল না, ছিল কেবল এক চিন্তা, বাবা, আমি পালাতে চাই না। এটা পালানো নয়, বিশ্বনাথ প্রথমবার নরম হয়ে বললেন, এটা তোমার শান্তিকে বাঁচানো। আনন্দমোহনও মাথা নাড়লেন। সাহেব ঠিকই বলছেন, বেটি, চারাগাছ যখন নতুন অঙ্কুর বের করে তখন তার রোদও চাই, আবার সুরক্ষাও চাই। সব নজর আশীর্বাদ হয় না। হরিপদ তাড়াহুড়ো করে গাড়ি প্রস্তুত করল। বিশ্বনাথ রাস্তা তৈরি করতে করতে এগিয়ে চললেন। ভিড় পেছন থেকে প্রশ্ন ছুটতে থাকল। বিক্রম দাস ক্যামেরা নিচে নামিয়ে নিয়েছিল, কিন্তু তার চোখে তখনও খবরের ক্ষুধা বাকি ছিল। যাওয়ার সময় অপরাজিতা একবার আনন্দমোহনকে দেখল। সে দরজার কাছে দাঁড়িয়েছিল, কোনো অভিযোগ ছাড়া, কোনো অনুরোধ ছাড়া। যদি আমি আবার ভয় পেয়ে যাই? অপরাজিতায় নিচু সরে জিজ্ঞেস করল। আনন্দমোহন কাছে এলো। ভয় ফিরবে রে বেটি, কিন্তু এখন তুমি তাকে চেনো। যখন ভয় আসবে তার সাথে লড়াই করো না, শুধু বলো, আমি তোর আওয়াজ শুনে নিয়েছি, এবার আমাকে এগিয়ে যেতে দে। অপরাজিতার চোখ জলে ভরে এলো। সে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। আনন্দমোহন শুধু এটুকুই বলল, এখন নিজের ভেতরের পরিশ্রমকে কোনো মানুষের সাথে বেঁধো না, না আমার সাথে, না তোমার বাবার সাথে, না কোনো ডাক্তারের সাথে। সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু হাঁটা তোমাকে নিজেকেই শিখতে হবে। গাড়ি চলতে লাগল। মহানদীর কাঁচা রাস্তা পেছনে ছুটতে লাগল। অপরাজিতা কাঁচের বাইরে দেখল অর্কিডের বাগান, বারান্দা, গৌরীর ছোট হাত আর আনন্দমোহনের স্থির অবয়ব ধীরে ধীরে কুয়াশায় মিশে গেল। তার ভেতরে এক শূন্যতা ছিল, কিন্তু এটা আগের মতো ভেঙে পড়া ছিল না। এটা এমন এক শূন্যতা ছিল যেখানে কোনো নতুন বীজ বপন করা যেতে পারে। বাড়ি ফেরার সময় বিশ্বনাথ দীর্ঘ সময় চুপ করে রইলেন। শহরের দিকে আসতে আসতে তিনি বললেন, আমি তোমাকে আটকাব না, কিন্তু এখন আমাদের এই রাস্তায় সাবধানে চলতে হবে। আবেগও থাকবে আর ডাক্তারও। অপরাজিতা প্রথমবার বাবার কথায় আদেশ নয়, এক সাথী খুঁজে পেল। সে নিচু স্বরে বলল, আমিও এটাই চাই বাবা, আমার কোনো অলৌকিক কিছুর নয়, একটি সৎ রাস্তার প্রয়োজন। পরদিন বিশ্বনাথ ডক্টর দেবলীনা রায়কে ডাকলেন। সে কলকাতায় নিউরো রিহ্যাবিলিটেশনের অভিজ্ঞ ডাক্তার ছিল। সে অপরাজিতার পুরনো রিপোর্টগুলো দেখল, নতুন পরীক্ষা করল এবং অনেকক্ষণ তার সাথে সরাসরি কথা বলল। তারপর বলল,
তুমি যা অনুভব করেছ তাকে বাড়িয়েও দেখা যাবে না, আবার অস্বীকারও করা যাবে না। বিশ্বাস দরজা খুলতে পারে, কিন্তু রোজকার অভ্যাসই শরীরকে রাস্তা শেখায়। অপরাজিতার তার কথা ভালো লাগল। তাতে কোনো শীতলতা ছিল না, আবার অন্ধ সান্ত্বনাও ছিল না। ওদিকে বিক্রমের ছোট ভিডিওটি গ্রাম থেকে শহরে পৌঁছে গেল। শিরোনাম হয়তো বদলে দেওয়া হয়েছিল, কিন্তু ইশারা একই ছিল। ধনী ঘরের মেয়ে, গ্রামের মানুষ, রহস্যময় উন্নতি। ফোন আসতে লাগল। লোকে জিজ্ঞেস করতে লাগল, কেউ দয়া দেখাচ্ছিল, কেউ ঠাট্টা, কেউ বা উপদেশ। বিশ্বনাথ পেরেশান ছিলেন, কিন্তু এইবার তিনি অপরাজিতার থেকে লুকিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলেন না। সেই সন্ধ্যায় সৈকতের বার্তা এলো, শুনলাম তুমি ভালো আছো, দেখা করতে চাই। অপরাজিতা ফোনটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। একসময় যে নামে তার বুক কাঁপত, আজ সেই নাম কোনো দেরিতে আসা অতিথির মতো মনে হলো। সে ফোনটা বন্ধ করে দিল। বাইরে বৃষ্টি ছিল না, তবুও বাতাসে আর্দ্রতা ছিল। সে নিজের পায়ের দিকে তাকালো এবং মনে মনে বলল, এখন আমার রাস্তা কারো ফিরে আসার উপর নির্ভর করবে না। এখন আমাকে নিজেকেই ফিরতে হবে, নিজের কাছে। ডক্টর দেবুলিনা রায় আসার পর অপরাজিতার দিনগুলোতে এক নতুন নিয়ম যুক্ত হল। এখন আশা শুধু এক আবেগঘন কথা হয়ে রইল না, তার রুটিনে নেমে এলো। সকালে হালকা স্ট্রেচিং, তারপর শ্বাসের অভ্যাস, দুপুরে পেশিগুলোকে সক্রিয় করার ছোট ছোট নড়াচড়া, আর সন্ধে ভারসাম্য ধরার চেষ্টা। ডক্টর দেবলিনার স্বভাব সোজা ছিল। সে মিথ্যে আশ্বাস দিত না, কিন্তু প্রতিটি ছোট উন্নতিকে চিনে নিত। সে প্রথম দিনই বলে দিয়েছিল, অপরাজিতা, শরীর মন থেকে সাহস পায়, কিন্তু শরীর রাস্তা পায় অভ্যাস থেকে। শুরুর দিনগুলো সহজ ছিল না। কখনো পা একেবারেই সাড়া দিত না, কখনো হালকা ঝিনঝিনানি আসত আর সঙ্গে সঙ্গে মিলিয়ে যেত। কখনো অপরাজিতা ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে নিত, যেন ভেতরে জমে থাকা হতাশা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু এইবার ঘরের পরিবেশ আলাদা ছিল। বিশ্বনাথ দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু মাঝখানে আসতেন না। অনেকবার তার হাত এগিয়ে যেত, কিন্তু তিনি নিজেকে আটকে নিতেন। তিনি প্রথমবার শিখলেন যে সাহায্য করা মানে সবসময় ধরে ফেলা নয়, কখনো কখনো দূরে দাঁড়িয়ে থাকাও এক বড় সাহায্য হয়। সরলাদি প্রতিটি অভ্যাসের পর চুপচাপ হলুদ দুধ বা গরম স্যুপ রেখে যেত। সে কিছু জিজ্ঞেস করত না, কারণ সে জানত যে প্রতিটি কষ্টের কথা জিজ্ঞেস করা জরুরি হয় না। হরিপদ এখন পুরনো অপরাধবোধ থেকে কিছুটা বেরিয়ে আসতে লাগল। রাতে সে বারান্দার আলো জেলে রেখে দিত, যাতে অপরাজিতা চাইলে ঘর থেকে বাইরে দেখতে পারে। সে কাছে আসত না, কিন্তু এটুকুই করত যাতে প্রয়োজন পড়লে আওয়াজ শুনতে পায়। রাতের একাকিত্ব আর নিজের সাথে নিজের লড়াই। রাতগুলো অপরাজিতার নিজের ছিল। দিনে ডক্টর দেবলিনার নজরদারি থাকত, বাবার চিন্তা থাকত, ঘরের লোকেদের দৃষ্টি থাকত। কিন্তু রাতে যখন বাংলো শান্ত হয়ে যেত, সে বিছানার ধারে বসে নিজের পা দুটোকে মাটিতে ঠেকাত। প্রথমে কিছু সেকেন্ড, তারপর আরেকটু বেশি। কখনো সে কেঁপে উঠত, কখনো হাত দিয়ে বিছানা শক্ত করে ধরে ফেলত। কষ্ট এলে সে ভয় পেত না, কেবল মনে মনে আনন্দমোহনের কথা আওড়াত। ভয়ের আওয়াজ শোনো, কিন্তু তাকে রাস্তা সঁপে দিও না। এক রাতে তার মনে হলো ডান পাটা কিছুক্ষণের জন্য মাটিকে সত্যি আঁকড়ে ধরছে। সে ঘাবড়ে গেল। আনন্দ ভয়ের মতো মনে হতে পারে যখন মানুষ দীর্ঘ সময় ধরে কষ্টের মধ্যে থাকে। সে সঙ্গে সঙ্গে কাউকে ডাকল না, শুধু ধীরে ধীরে নিঃশ্বাস নিল আর চোখ বন্ধ করে নিল। তার ঠোঁটে খুব হালকা এক চিলতে হাসি এলো। এই জয় ছোট ছিল, কিন্তু এটা তার নিজের ছিল। কিছুদিন পর দুপুরে একটা অদ্ভুত খাম এলো। তার ওপর কোনো নাম ছিল না। হরিপদা সেটা এনে অপরাজিতার টেবিলে রাখল। ভেতরে একটা শুকনো অর্কিডের পাপড়ি ছিল, আর ছোট কাগজে কেবল একটি লাইন লেখা ছিল, আজ কতটা দূর চললে তা জিজ্ঞেস করো না, আজ আবার চেষ্টা করলে কি না তা জিজ্ঞেস করো। অপরাজিতা কাগজটা অনেকক্ষণ হাতে ধরে রাখল। হাতের লেখা সোজা ছিল, শব্দ কম ছিল, কিন্তু তার মধ্যে সেই একই শান্ত ওম ছিল। সে জেনে গেল এটা আনন্দমোহনই পাঠিয়েছে। সে সেই অর্কিডের পাপড়িটি তার মায়ের ছবির কাছে রেখে দিল।
সেই ছোট্ট পাপড়িটির মধ্যে মহানদীর উঠোন, গৌরীর হাসি, পেমাজ্জির কথা আর আনন্দমোহনের নীরব শক্তি সব ফিরে এলো। সন্ধ্যায় বিশ্বনাথ ঘরে এলেন, তখন তিনি কাগজটা দেখলেন। প্রথমে তিনি কিছু বলতে গেলেন, তারপর থেমে গেলেন। পুরনো বিশ্বনাথ হয়তো জিজ্ঞেস করতেন, কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, এখন এর মানে কি? কিন্তু এখন তিনি শুধু এটুকুই বললেন, এতে কি তুমি সাহস পাও? অপরাজিতা মাথা নাড়ল। হ্যাঁ বাবা, কিন্তু এখন আমি কারো উপর ভর দিয়ে চলতে চাই না, শুধু মনে রাখতে চাই যেন আমি থেমে না যাই। বিশ্বনাথ তার দিকে তাকালেন। তার চোখে গর্ব ছিল এবং সামান্য চিন্তাও ছিল, কিন্তু এখন সেই চিন্তার দেওয়াল হয়ে উঠছিল না। তিনি ধীর স্বরে বললেন, তাহলে আমি তোমার সামনে দাঁড়াব না, কেবল পেছনে থাকব, যখন তোমার মনে হবে যে পড়ে যাওয়ার আগে কোনো আপন মানুষকে পাশে পাওয়া দরকার। সেই রাতে অপরাজিতা আবার অভ্যাস করল। এইবার সে হাত বিছানা থেকে সরিয়ে নিল, কিছু মুহূর্ত ভারসাম্য বজায় রাখল, তারপর বসে পড়ল। কোনো হাততালি পড়ল না, কোনো ঘোষণা হল না, কিন্তু তার ভেতরে একটা কথা পরিষ্কার হয়ে গেল। সুস্থ হওয়া মানে হঠাৎ ফিরে আসা নয়, সুস্থ হওয়া মানে প্রতি রাতে নিজের ভয়ের সামনে বসা আর বলা, আজও আমি হার মানব না। 2026 সালের জুনের শুরু ছিল। কার্শিয়াংয়ে প্রথম বর্ষা ফিরে এসেছিল, অ্যান্ড অর্কিডের পাতায় নতুন সবুজ এমনভাবে চকচক করছিল যেন বহু মাসের ধুলো কেউ ধুয়ে দিয়েছে। ডক্টর দেবলীনার তত্ত্বাবধানে অপরাজিতা এখন কিছু মুহূর্ত সাহায্য ছাড়াই দাঁড়িয়ে থাকতে পারত। দুটি ছোট পদক্ষেপও সে ঘরের মধ্যে ফেলেছিল, কিন্তু প্রতিটি পদক্ষেপ এখনও পরিশ্রম, কষ্ট আর ভয়ের মধ্যে দিয়েই যেত। তবুও এখন তার মুখে সেই শূন্যতা ছিল না যা একসময় পুরো বাড়িকে গ্রাস করে নিয়েছিল। তার ভেতরে এক ধীর আগুন জ্বলছিল। এক সকালে বিশ্বনাথ তাকে জিজ্ঞেস করলেন, অপরাজিতা, তুমি কি মহানদী যেতে চাইবে? অপরাজিতা তার দিকে দেখল। আগে এই নামে প্রশ্ন ছিল, তারপর চিকিৎসা, তারপর বিদায়, আর এখন তাতে ফিরে যাওয়ার ডাক ছিল। সে শুধু মাথা নেড়ে দিল। মহানদীর রাস্তা এইবার লুকিয়ে পার করা হল না। গাড়িতে বিশ্বনাথ ছিলেন, ডক্টর দেবলীনা ছিলেন, সরলাদি স্টিলের কৌটোয় লেবু ভাত আর গরম স্যুপ রেখেছিল, এবং হরিপদও গাড়ি চালাচ্ছিল। রাস্তা জুড়ে কেউ খুব বেশি কথা বলল না। কখনো কখনো কিছু যাত্রা সদ্য দিয়ে নয়, নীরবতা দিয়ে পূর্ণ হয়। যখন তারা পুরনো বাগানে পৌঁছল, বাতাসে ভেজা মাটি আর বুনো ফুলের হালকা সুগন্ধ ছিল। সেই জমিই ছিল যা বিশ্বনাথ একসময় বিক্রি করে দিতে চেয়েছিলেন। সেই জমি যা মমতা দেবী একসময় স্বপ্ন বলেছিলেন। এখন সেখানে দাঁড়িয়ে বিশ্বনাথের মনে হল যেন তিনি তার স্ত্রীর চোখের সামনে দাঁড়িয়ে আছেন। উঠোনের মতো খোলা অংশে গৌরী আগে থেকেই অপেক্ষা করছিল। পেম্মা আজ্জি রোডোডেন্ড্রানের ছোট মালা নিয়ে এসেছিল। সরলাদি চুপচাপ ওটা অপরাজিতার কবজিতে বেঁধে দিল। কিছুটা দূরে আনন্দমোহন দাঁড়িয়েছিল। কোনো নাটকীয় হাসি ছিল না, কোনো ঘোষণা ছিল না, কেবল সেই শান্ত মুখ, যেন সে বলছিল, আজ যা হওয়ার তা তোমার এবং তোমার ভেতরের সাহসের মাঝে হবে। ডক্টর দেবলীনা মাটি দেখল। আমরা তাড়াহুড়ো করব না, কেবল 5 পদক্ষেপ, যদি শরীর বলে থামতে তবে থামব। অপরাজিতা হুইল চেয়ারের 2টি চাকা ছুল। বহু মাস ধরে এই চেয়ারটি তার আশ্রয় ছিল। আজ তাকে এটার থেকে দূরে সরতে হবে, ঘৃণা দিয়ে নয়, কৃতজ্ঞতা দিয়ে। হরিপদ আর বিশ্বনাথ তাকে ধীরে ধীরে দাঁড় করাল। কিছু মুহূর্ত তার হাঁটু কাঁপল। বিশ্বনাথের হাত এগিয়ে গেল, কিন্তু তিনি নিজেকে আটকে নিতেন। অপরাজিতা তার দিকে তাকাল এবং একটা হালকা হাসি দিল। এই হাসি বলছিল, আমি জানি আপনি এখানেই আছেন। প্রথম পদক্ষেপ সে খুব ধীরে রাখল। তলার মাটি ঠান্ডা ছিল, কষ্ট জেগে উঠল, কিন্তু সে থামল না। তার মনে হল যেন এই পদক্ষেপ শরীরের নয়, সেই রাত থেকে বেরিয়ে আসার। দ্বিতীয় পদক্ষেপটা একটু ভারী ছিল। নিঃশ্বাস দ্রুত হল। তার সৈকতের নীরবতা মনে পড়ল সেই ঘরটা যেখানে সে নিজের ভবিষ্যৎকে ভেঙে পড়তে শুনেছিল। সে মনে মনে বলল, যে সাথ ছেড়েছে সে আমার গন্তব্য ছিল না। তৃতীয় পদক্ষেপ রাখতেই চোখের সামনে মায়ের ছবি ভেসে এলো। মমতা দেবী, ঘুঙুর, মহানদীর মাটি। অপরাজিতার ঠোঁট কাঁপল, কিন্তু পদক্ষেপ টিকে গেল। চতুর্থ পদক্ষেপে তার ভারসাম্য টলে গেল। সরলাদির নিঃশ্বাস আটকে গেল।
বিশ্বনাথ প্রায় এগিয়েই গিয়েছিলেন, কিন্তু ডক্টর দেবলীনা ধীর স্বরে বলল, ওকে নিজের কেন্দ্র খুঁজে নিতে দিন। অপরাজিতা দুটি হাত হালকা ছড়াল, নিঃশ্বাস আটকাল, তারপর নিজেকে সামলে নিল। পঞ্চম পদক্ষেপটি সবচেয়ে ছোট ছিল, কিন্তু সেটাই সবচেয়ে বড় ছিল। সেই পদক্ষেপ রাখতেই সে কিছু মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। চোখ থেকে জল বয়ে গেল। কোনো কোলাহল হল না, কেবল হাওয়া বইল। অর্কিডের পাতা নড়ে উঠল, আর বিশ্বনাথ কেঁদে ফেললেন। অপরাজিতা পেছন ফিরে বাবাকে দেখল। বাবা, সে ধীর স্বরে বলল, আমি পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু আমি থেমেও যাইনি। বিশ্বনাথ তার কাছে এলেন, কিন্তু তাকে ধরলেন না। কেবল হাত জোর করে আকাশের দিকে তাকালেন, যেন মমতা দেবীকে বলছিলেন, দেখো, আমাদের মেয়ে ফিরে আসছে। তখনই অপরাজিতা আনন্দমোহনকে দেখল। সে দূরে দাঁড়িয়েছিল, চোখে হালকা জল নিয়ে। সে জিজ্ঞেস করল, আপনি দেখলেন? আনন্দমোহন মাথা নোয়াল। হ্যাঁ বেটি, আজ তুমি শুধু পায়ে হাঁটলে না, আজ তুমি নিজের ভয়ের ওপারে চলে নালে। সেই মুহূর্তে মহানদীর মাটিতে কোনো অলৌকিক ঘটনা ঘটল না। কেবল এক আহত মেয়ে 5টি ছোট পদক্ষেপ রাখল, আর সেই হালকা পদক্ষেপে এক বাবা ক্ষমা পেল। এক মায়ের স্বপ্ন আবার নিঃশ্বাস নিতে লাগল, এবং এক জীবন নিজেকে বলল, আমি এখনও শেষ হয়ে যাইনি। সেই দিনের পর বিশ্বনাথ মহানদীর জমি বিক্রি করার কথা চিরদিনের জন্য বন্ধ করে দিলেন। কিছু মাসের মধ্যে সেই পুরনো বাগানের মাঝে একটা ছোট কেন্দ্র তৈরি হল, ছন্দনীর, অর্থাৎ ছন্দের ঘর। দরজায় মমতা দেবীর সেই রূপোর ঘুঙুর জোড়া রাখা হল, এবং নিচে লেখা হল, যখন ভেতরে জীবনের সুর বাকি থাকে, তখন নীরবতা শেষ সত্য হয় না। ছন্দনীর কোনো বড় হাসপাতাল ছিল না, সেখানে দামি ঘর ছিল না, না কোনো চকচকে বোর্ড। সেখানে ডক্টর দেবলীনার তত্ত্বাবধানে সহজ ফিজিওথেরাপি হতো। স্থানীয় পুরোহিত একাকী প্রবীণদের সাথে কথা বলত, সরলাদি সবার জন্য ঘরোয়া খাবার বানাত, হরিপদ দূরদূরান্ত থেকে রোগীদের নিয়ে আসত, আর পেমা আজ্জি প্রতি সকালে রডোডেনড্রনের মালা রেখে যেত। বিক্রম দাসও একদিন এলো। মাথা নিচু করে সে বলল, আমি আপনার যন্ত্রণাকে খবর বানিয়ে দিয়েছিলাম। অপরাজিতা তাকে ক্ষমা করে দিল, কিন্তু একটা শর্ত রাখল, এখন থেকে সে এখানে আসা মানুষদের গল্প তাদের অনুমতি নিয়ে সম্মানের সাথে লিখবে। আনন্দমোহন বেশি দিন থাকল না। যাওয়ার আগে সে অপরাজিতাকে বলল, এখন সুর তোমার কাছে আছে বেটি, টিকে এটাকে নিজের জন্য নয়, সেই সব মানুষের জন্য জ্বালিও যারা নিজেদের নিভে গেছে বলে মনে করে বসে আছে। তারপর সে সেই একই শান্ত চালে চলে গেল, যেভাবে এসেছিল। অপরাজিতা এখনও রোজ উপাস করত। সে পুরোপুরি আগের মতো হয়ে ওঠেনি, কিন্তু হয়তো জীবনের অর্থ আগের মতো হয়ে যাওয়া নয়। জীবনের অর্থ হল ভেঙে পড়ন পরেও অন্য কারোর জন্য আলো বাঁচিয়ে রাখা। তো আপনি যদি এই গল্প শুনছেন, তবে জানান আপনার জীবনে কোন সুরটি এখনও বাজছেন। কমেন্টে অবশ্যই লিখবেন। গল্পটি মন ছুঁয়ে থাকলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কেবল এইটুকুই হয় যে মানুষ আবার চেষ্টা করে দেখে। এই গল্প থেকে আমরা একটি সহজ কিন্তু গভীর শিক্ষা পাই। মানুষ শুধু শরীর দিয়ে ভেঙে পড়ে না, সে তখন ভেঙে পড়ে যখন তার আপন মানুষেরা তাকে বোঝা বন্ধ করে দেয়। অপরাজিতার ওষুধ, ডাক্তার আর টাকার প্রয়োজন ছিল, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন ছিল এমন কোনো হাতের যা তাকে রোগী নয়, মানুষ ভাববে। পরিবারের ভালোবাসা আদেশ দেওয়াতে নয়, পাশে বসাতে দেখা যায়। সত্যিকারের ভালোবাসা সেটাই যা কঠিন সময়ে মুখ ফিরিয়ে নেয় না, আর সত্যিকারের সাহস সেটাই যা পড়ে যাওয়ার পরেও বলে, আমি আবার চেষ্টা করব। জীবনে অনেক সময় রাস্তা বন্ধ মনে হয়, কিন্তু হয়তো দরজা বাইরে নয়, আমাদের ভেতরে বন্ধ থাকে। যখন আমরা ভয়ের সাথে কথা বলতে শিখি, নিজের কষ্টকে শত্রু নয় সঙ্গী মনে করি, তখন ধীরে ধীরে আশা ফিরে আসে। অলৌকিক ঘটনা সবসময় হঠাৎ দাঁড়িয়ে যাওয়াতে হয় না। কখনো কখনো অলৌকিক ঘটনা কেবল এটুকুই হয় যে কোনো ব্যক্তি হার মানার আগে আর একবার চেষ্টা করে দেখে। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানান আপনার জীবনে কে আপনার সুরটি নিভতে দেয়নি। ভিডিওটি লাইক করবেন,
চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য জুড়ে থাকবেন।